মাইথন এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল এক জলরাশি, ভেসে ওঠে সবুজাভ জলের খেলা। এই মাইথনে আপনারা দেখতে পাবেন নিমজ্জিত দ্বীপ, সুবিশাল ড্যাম এবং মাঝি ভাইয়ের হাত ধরে সেই সব দ্বীপ দ্বীপান্তরে ঘুরে বেড়ানোর এক আলাদাই মজা। তাহলে চলুন না একদিনের ছুটিতে শহরের খুব কাছেই ঘুরে আসি সেই সোনালি জলরাশির মধ্যে, যেখানে সূর্যের প্রতিফলনে আপনার মন বিচলিত করে তুলবে। বাঙালির শীতকাল মনেই তো পিকনিক, শীতকাল মনেই চড়ুই ভাতি, আর সেই মজা আস্বাদনের জন্য একটা আদর্শ জায়গা হলো এই মাইথন। আমরা এই রোড ট্রিপে মাইথনের সাথেই ঘুরে নেব বিখ্যাত শিবশক্তি ধামও। চলুন শুরু করা যাক। বাঁকুড়া থেকে মাইথন যাওয়ার পথে রাস্তায় পড়ল আমাদের দুর্গাপুর ব্যারেজ। এই দুর্গাপুর ব্যারেজটি 1955 সালে বানানো হয়েছিল। এই ব্যারেজে মোট 34টি লক গেট আছে। রাস্তাটি ধীরে ধীরে দেখে নিলাম এই লক গেটগুলি, আর এই ব্যারেজের আরেক দিকের এই অপূর্ব দৃশ্যাবলী। দাঁড়ালাম না এখানে, কারণ হাতে আমাদের সময় ছিল খুবই কম, তাই অল্পের মধ্যে চোখ জোড়ানো মনোরম দৃশ্য দেখে আবার NH2 বা গ্র্যান্ডটেক রোড ধরে আমরা সোজা চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তবে আমাদের উদ্দেশ্য ছিল একটু অন্যরকম। এই NH2 বা গ্র্যান্ডটেক রোড ধরেই প্রথমেই আমাদের যাওয়ার কথা ছিল শিবশক্তি ধামে। দুর্গাপুর তথা অন্ডালের ঠিক মাঝামাঝি জায়গায় পড়ে এই শিবশক্তি ধাম। 2006 সালে শিবশক্তি ধাম সিনহা পরিবার দ্বারা তৈরি হয়েছিল। তারপর থেকে সকলের জন্যই উন্মুক্ত এই মন্দির প্রাঙ্গণ। উইকেন্ডে এখানে একটু ভিড় হলেও বাকি সময়গুলি মোটামুটি ফাঁকাই থাকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই মন্দির সকাল 8:30 থেকে 11:30 অবধি খোলা থাকে। তারপরেই মন্দির পুজোর কাজের জন্য বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আবার এই মন্দির খুলে বিকেলবেলা। বিখ্যাত হিন্দুস্তানি নাগারা শিল্পশৈলীর এক অন্যতম নিদর্শন এই শিবশক্তি ধাম। শিবশক্তি ধামের এই স্থাপত্যশৈলী আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা দেখা যায় না। এই স্থাপত্যশৈলীকে নাগারা স্থাপত্যশৈলী বলা হয়। যদিও বলা বাহুল্য, এখানে শিবশক্তি ধামে এই মন্দিরটি নাগারা শিল্পর সাথে কলিঙ্গের নাগারা শিল্পশৈলীর সংমিশ্রণে স্থাপিত হয়েছে। এই মন্দিরটি মহাদেব এবং মাতা পার্বতীর আরাধ্য মন্দির। এছাড়াও এখানে গণেশও পূজিত হয়ে থাকেন। যাই হোক, দেখুন এই মন্দিরের গর্ভগৃহ এবং মণ্ডপ কি সুন্দরভাবে স্থাপত্য এবং ভাস্কর্য দিয়ে সজ্জিত। এর প্রথমের অধিমণ্ডপটি ঢোকার মুখেই দুটি পাথরের তৈরি হাতি দিয়ে সুসজ্জিত এবং এর সিঁড়ি এবং মেঝে সম্পূর্ণরূপে মার্বেল পাথরের কারুকার্যে ভর্তি। এই মন্দিরের আরাধ্য দেবী এবং দেবতা মাতা পার্বতী এবং মহাদেব শিব। এখানে শিব এবং পার্বতীর মূর্তির এক যুগল রূপও যেমন রয়েছে, তেমনই রয়েছে শিবের লিঙ্গ রূপ। এই মন্দিরটি যেমন উন্নত স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত, তেমনই এর ভাস্কর্য শিল্প খুবই উন্নত। এর প্রতিটি মন্দিরের থামে এবং গাত্রে খচিত রয়েছে বেশ কিছু টেরাকোটা আর্টের ভাস্কর্য দিয়ে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক এবং পৌরাণিক গল্পকথা দিয়ে সুসজ্জিত এই মন্দিরের দেওয়াল শৈলীগুলি। প্রতিটি সিঁড়ি গাত্রে এবং প্রতিটি দেওয়ালের জুড়ে রয়েছে হরপার্বতীর মূর্তি এবং বিভিন্ন ধরনের নারী মূর্তি। কি অপূর্ব এর শিল্পশৈলী, সত্যি মন ভরে যায়। প্রশংসা রাখে এই মন্দিরের ভাস্কর্য এবং প্রশংসা রাখে এর এই নাগারা শিল্পশৈলী।
তো যদি আপনারা কোনোদিনও মাইথন ট্যুরে গিয়ে থাকেন কলকাতা বা বাঁকুড়া বা দুর্গাপুর হয়ে, তো নিশ্চয়ই এই মন্দিরটি ভিজিট করবেন। আমি বলবো মাস্ট রেকমেন্ডেড এটা আমার তরফ থেকে। সুন্দরের কারুকার্য এবং মার্বেলের পাথরের মেঝে মন আপনার শান্তিতে ভরে উঠবে। মনে হবে বেশ কয়েক ঘন্টা এখানে কাটিয়ে ফেলি। থেকে বেরিয়ে আমরা 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলাম মাইথনে। মাইথনের এই পাহাড়ি পথ ধরে আমরা চলে এসেছিলাম মাইথন ইউথ হোস্টেল প্রেমিসেসের মধ্যে হোটেল শান্তিনিবাসে। এইবারের আমাদের থাকার জায়গা হিসাবে আমরা বেছে নিয়েছিলাম হোটেল শান্তিনিবাসকে। মোটামুটি 3 স্টার ক্যাটাগরির মধ্যে পড়লেও এর রেট চার্টটি মোটামুটি অ্যাফোর্ডেবল। আমরা যে 2 বেডের যে রুমটি নিয়েছিলাম সেটা ট্যারিফ পড়েছিল 1500-র মতো। আসুন রুমটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে। এই রুমটিতে ছিল টিভি, এসিও ছিল, কিন্তু আমরা যেহেতু শীতকালীন সময় এসেছিলাম সেহেতু এসিটি বন্ধ ছিল, এবং সাথেই ছিল লাগোয়া অ্যাটাচ বাথরুম এবং একটি ছোট্ট ব্যালকনি। দেখে নিন এই রুম ট্যুরটি একটু ভালোভাবে। এই দেখুন বাথরুমটিতে কোমোড ছিল, আয়না, বেসিন সমস্ত কিছুই, আর এছাড়াও ছিল ওয়ার্ড্রোব এবং আয়না এবং ব্যালকনি। এই ব্যালকনিটি তেমন কোনো কাজের ছিল না, কারণ সামনের দিকটি ব্লক ছিল। এমনিতে মোটামুটি প্রাইস রেঞ্জে ঠিকই ছিল বলা যেতে পারে। এরপর আমরা চলে গিয়েছিলাম হোটেল থেকে মাইথন ড্যামের উদ্দেশ্যে। দেখুন এই সুবিশাল ড্যামটিকে কি সুন্দর লাগে এই ড্যামের উপরের রাস্তা দিয়ে যাওয়ার সময়। বেশ ভালো লেগেছিল আমাদের ড্যাম যাওয়ার এই পথটি। মোটামুটি কাঁচা রাস্তা হলেও শক্ত সাবুত ছিল রাস্তাটি, এবং যাওয়ার পথটি আমাদের আরও আনন্দময় করে তুলেছিল। সামনের পাহাড় শ্রেণীকে দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা ড্যামের পিকনিক স্পটের কাছাকাছি। যেহেতু ছিল এটা পিকনিক বা চড়ুই ভাতির মরশুম, সেহেতু বেশ ভালোই ভিড়ের সম্মুখীন হতে হয়েছিল আমাদের। পিকনিক স্পটের কাছাকাছি গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের একটি কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিয়ে দিয়ে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই কবিতার মরম বুঝতে বুঝতে আমরা চলে এলাম নৌকা ঘাটের কাছাকাছি। এখানে নৌকা ঘাটে মাত্র 600 টাকা দিয়ে 6 জন একটি নৌকোতে আমরা ঘুরে আসতে পারি। মানে পার হেড ধরে রাখুন 100 টাকার কাছাকাছি। আমরা একটু বলে 7 জনই উঠে পড়েছিলাম একটা নৌকোতে, অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। বেশ ভালো রকমই ঘুরেছিলাম আমরা এই নৌকোতে করে। এই নৌকোগুলি ছিল দাঁড়ে টানা, অর্থাৎ কোনো ইঞ্জিন ছিল না। মাঝি ভাই দাঁড়ের মাধ্যমে টেনে এই নৌকাটি বেয়েছিল। খুবই পরিশ্রমের কাজ এটি। জানি না কত মূল্য তারা পেয়ে থাকে, যদিও এটার পিছনে একজন ইউনিয়ন থেকে টিকিট বা টাকা মূল্যটি ধার্য করা হয়। তো খুব ভালোভাবে ঘুরিয়েছিল আমাদের মাঝি ভাই। এই শান্ত জলরাশির মধ্যে মাইথনে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন। সঙ্গে যদি থাকে প্রিয় মানুষ, মন তো আরোই ভরে যায়। প্রথমে আমরা এসেছিলাম একটি বড় দ্বীপে। সেই দ্বীপটি মোটামুটি ভিড়বহুল এবং পিকনিক স্পট হিসাবেই বিবেচিত হচ্ছিল। বহু লোক দেখলাম এখানে নিজেদের মতো রান্না করে সামর্থ্য মতো তাদের পিকনিক আয়োজন করেছিল। অনেকে এখানে স্নানও করছিল। এই শান্ত জলরাশির মধ্যে মনে এক নির্মলতার সৃষ্টি হয়। এই পাথুরে দ্বীপটি আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল এর গাছগাছালি এবং এই দূরের এই দৃশ্যাবলীগুলি। দূর দিয়ে আমরা দেখছিলাম অসংখ্য ছোট বড় নানা রকমের দ্বীপের সমাহার। সেই আমি মাঝি ভাইকে বললাম যে, মাঝি ভাই চলো আরও কিছু এক্সট্রা পারিশ্রমিকের মাধ্যমে আমাদের অন্য একটা নাছোয়া দ্বীপে নিয়ে চলো, যেখানে হয়তো যায়নি কেউই এর আগে। অনেক চেষ্টা করে মাঝি ভাইকে বুঝিয়ে তারপর আমরা পাড়ি দিয়েছিলাম আরেকটা ছোট দ্বীপে। এটাকে দ্বীপ না বলে ছোট্ট একটা দ্বীপের অংশবিশেষ বলাই ভালো, কারণ বর্ষার সময় এই দ্বীপের কোনো হদিশই আপনারা পাবেন না।
হয়তো জলের মধ্যেই ডুবে থাকবে এই দ্বীপ মগ্ন মৈনাকের মতো। আমাদের মাঝি ভাই দাঁড়ের টানে টানে ছলাৎ ছলাৎ শব্দ করে এই ছোট্ট নৌকাটিকে ভাসিয়ে নিয়ে চলল সেই ছোট্ট এক টুকরো মাটিতে। এই দ্বীপটির কাছাকাছি যেয়ে আমরাও মুগ্ধ হয়ে গেলাম। সেখানে বেশ কয়েকজনই লোক ছিল মাত্র, বেশি মানুষের নাগালের বাইরেই ছিল সেই দ্বীপটি। অবশ্য এই দ্বীপে আসার জন্য আমাকে এক্সট্রা ব্যয়ও গ্রহণ করতে হয়েছিল। তাও বলবো এটা আমার ওর্থ মনে হয়েছিল। আশেপাশের বড় বড় দ্বীপে তো সবাই গিয়ে থাকবে, সবাই ঘুরে থাকবে, কিন্তু এই অজানা ছোট ছোট দ্বীপগুলিতে কতই বা মানুষ গিয়েছে সেটা বলুন। এই শান্ত সুবিমল এই জলরাশির মধ্যে সবুজ এই জলাশয়ে একাকিত্বে ঘুরুন বা সঙ্গী সাথী বন্ধুদের সাথে বা আপনার প্রিয়তমার সাথে, আপনার মনের এক অপান্থ শান্তি এনে দেবে। শ্রীনগরে শিকারার কথা অনেক শুনেছি। আমার কাছে তো মাইথনে এই ছোট্ট ডিঙি নৌকো কি মনে হয়েছিল এক টুকরো শিকারা। অনেকটা বলতে গেলে শিকারার মতনই লেগেছিল এর যাত্রাটি। খুব শান্ত জলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম সেই ছোট্ট দ্বীপে। দেখুন দ্বীপের কাছাকাছি হয়তো চলেই এসেছি, একটু পরেই আপনাদের দেখাবো সেই এক ফালি ছোট্ট দ্বীপের অংশবিশেষ। এই দেখুন কি সুন্দর না দ্বীপটা। বেশ কয়েকজনই ছিলাম এখানে, বেশি লোক আমি দেখতে পাইনি। আমাদের মাঝি ভাই খুবই ভালো ছিল, খুব সময় করে আমাদের এই জায়গাটি ঘুরিয়েছিল। আমরা বেশ কিছু ফটোশ্যুটও এখানে করেছিলাম, বেশ ভালো লেগেছিল জায়গাটি। সামনে আরও বেশ কয়েকটি অজানা দ্বীপও দেখলাম। পর্যটকরা তাদের পছন্দ মতো জায়গাতে গিয়ে পিকনিক করেছিল। এখানে জলাশয়ের মধ্যে ছোট দ্বীপের আকর্ষণটাই বেশি, কারণ এখানে ছোট বড় অসংখ্য বেশ কয়েকটি দ্বীপের সমাহার। যে যেখানে তার পছন্দ মতো জায়গাতে নিয়ে যেয়ে তাদের মতো করে পিকনিক শুরু করেছিল। এইভাবেই আমাদের দিনটি শেষ হয়ে গেল। একটু একটু করে আমাদের সময় কেটে গেল এই শান্ত জলরাশির মাঝে। কখন যে সকাল গড়িয়ে বিকেলের দিকে চলে গেল তার আভাসই আমরা হয়তো পেলাম না, কিন্তু এই যে সময় আমাদের মধ্যে কাটলো সেটা ছিল অনাবিল শান্তির এবং অনাবিল আনন্দের। এই অভিজ্ঞতা হয়তো জীবনেও ভোলার নয়। এতটাই ভালো লেগেছিল আমাদের এই জলবিহার, এই নৌকা বিহার। ছোট্ট এই কলিয়ারি অঞ্চলের ছোট্ট শিকার শেষ করলাম আজকের এই ভিডিওটি এখানেই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর